নমস্কার, ম্যাথস বাই ইন্দোল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আগামী দিনে যারা এইচএস এর জিওগ্রাফি এক্সাম দিতে চলেছো তারা নিশ্চয়ই খুব টেনশনে আছো। তার বেশি টেনশন করে লাভ নেই। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আজকে জিওগ্রাফির এক টিচার। ইনি হলেন খোকন রায় স্যার, যিনি তোমাদেরকে বলবেন তোমরা কিভাবে কি প্র্যাকটিস করবে না করবে, কোনগুলো কি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট, সেগুলো সব পুঙ্খানুপুঙ্খভাবে স্যার তোমাদের সঙ্গে আলোচনা করবেন। তো তোমরা স্যারের মুখ থেকেই শুনে নাও। ভূগোল সম্পর্কে আমি বলবো। আহ, এই ভূগোল বিষয়ে যেটা রয়েছে তোমাদের আগে বলি, এটা একটা 70 নম্বরের পরীক্ষা আর 30 নম্বর প্র্যাকটিক্যালটা যথাযথ হয়ে গেছে। আর 70 নম্বরের যে তোমাদের থিওরি পেপারটা আছে, সেই থিওরি পেপারের মধ্যে 35 নাম্বার তোমাদের শর্ট কোশ্চেন। এই 35 নাম্বারের মধ্যে তোমরা জানো তোমার টেস্ট পরীক্ষা দিয়েছো, সেখানে 21 নাম্বার এমসিকিউ প্রশ্ন আর হচ্ছে 14 নম্বরের এসিকিউ প্রশ্ন, সব মিলে 35 নাম্বার। আর 35 নম্বরের যে বড় কোশ্চেন থাকছে, এই বড় কোশ্চেনের মধ্যে তোমাদের সেখানে 2, 3, 4, 5 এই ধরনের মানে প্রশ্নগুলো ভাগ রয়েছে। কোনো সময় 5+2 বা 4+3, 2+2+3 এরকমভাবে ভাগ থাকে। সর্বনিম্ন 2 নম্বর এবং সর্বোচ্চ 5 নম্বরের মতো প্রশ্ন থাকে, একটাই 7 থাকে না। তোমরা একটা টেস্ট পরীক্ষা দিয়ে জেনেছো। তো যেটা আমি প্রথমেই তোমাদের একটা কথা বলবো, যেটা হচ্ছে এমসিকিউ ব্যাপারটা। এমসিকিউ ব্যাপারটা খুব 21টা নাম্বার আছে, সেখানের মধ্যে ভূগোলে সবাই ভালো ছেলে এবং সেখানে সবাই চেষ্টা করবে যে আমি 21-21 পাবো। তাই এখান থেকে একটুখানি তোমাদের একটু বলে রাখি, সেখানে অপশান নিয়ে উত্তর লিখবে, এটা ফার্স্ট কথা। দ্বিতীয়ত, এমসিকিউ প্রশ্নগুলো 4টি তোমাকে অপশান দেবে, সেই 4টি অপশানের মধ্যে নিতে হবে। একটু বুঝে সুঝে অপশানগুলোকে নিয়ে, খুব দেবে রিলেটেড অপশানগুলো দেওয়া থাকে, সেখান থেকে যেটাই তোমার সঠিক মনে হচ্ছে সেই অপশানটা নিয়ে তুমি সেখানে লিখবে পরীক্ষায় এমসিকিউর ব্যাপারটা পুরো থাকতে হবে। এর জন্য থিওরি একটুখানি বইগুলো টপিক অনুযায়ী একটু পড়া, তোমার সেখান থেকেই প্রশ্নগুলো আসবে। আর এসিকিউ যেগুলো থাকে 14 নম্বর, সেগুলো 1 নম্বরের মতো একটু অ্যান্সার লিখতে হয়, সেখানে একটি বাক্য বা দুটি বাক্যে সেখান থেকে লিখতে হয়। আবার কোনো সময় এক কথা তো উত্তর হয়, সেখানে একটা এসিকিউ, তার সব মিলে এরকম একটা এসিকিউ থাকে। তো এসিকিউর ব্যাপারে কয়েকগুলো টার্ম তোমাদের আমি বলবো, সেইগুলোই টার্মগুলো একটু দেখে যাবে। সেই টার্মগুলো করলে সেখান থেকে হয় একদম চ্যাপ্টার ওয়াইজ। প্রথম থেকে আমি যখন বলছি দেখো, সেখানে প্রথমেই পর্যায়ন, অবরোহণ, আরোহণ, অ্যাকুইফার, গিজার, এই ধরনের প্রথমে যে অংশটা রয়েছে সেখানে পড়লে, তারপরে তুমি সমুদ্র যে তরঙ্গ রয়েছে, কাস্ট অঞ্চল রয়েছে, এখান থেকে যেগুলো রয়েছে সেগুলো স্ট্যালাক্টাইট, স্ট্যালাগমাইট, স্তম্ভ, এখানটা একটু দেখতে হবে। তারপরে তোমার ওখানে তোমার সিংহল, ডোলাইন, তারপরে সমুদ্র তরঙ্গ তুমি চলে গেলে সেখানে হচ্ছে সুয়াস, ব্যাকওয়াশ, তারপর উর্মিভঙ্গ, ফেজ, এই যে কথাগুলো রয়েছে এই কথাগুলোতে তোমাকে সেখানে তারপরে হচ্ছে তোমার স্পিড, স্টর্ম বলো, এই টার্মগুলো একটু দেখে যাবে। এখান থেকে আছে অ্যাটল যে রয়েছে, অ্যাটল কি, এই ধরনের আমি প্রশ্নটা বলছিলাম, টার্মগুলোকে বলছি, এই টার্মগুলো তোমরা নিশ্চয়ই পড়েছো, তোমরা বুঝতে পারছো। এখান থেকে পড়ে গেলে তারপরে ক্ষয়চক্রে যেটা আছে, সেই ক্ষয়চক্রে তোমার সেখানে ডেভিসের বই সেখানে রয়েছে, পেনিপ্লেন, পেটিপ্লেন, ইনসেলবার্জ, মোনোডনক, এই যে রয়েছে এই টার্মগুলো, একটু প্যানফ্যান, এই টার্মগুলো একটুখানি দেখে যাবে। নিক পয়েন্ট, এই রয়েছে। এবং তারপরে যেটা রয়েছে তোমার একদম নদী যে রয়েছে তোমার, যেখানে হচ্ছে জলনিগম প্রণালী যে অংশটা রয়েছে, সেই জলনিগম প্রণালী যে রয়েছে বিভিন্ন নদীগুলো, যেমন অনুগামী নদী, বিপরা নদী, অধ্যারোপিত নদী, এইগুলো পূর্ববর্তী নদী, পরবর্তী নদী, এইগুলো একটু দেখে যাবে। এবং বৃক্ষরোপী জলপ্রণালী, তোমার নদীগুলো কীভাবে মিশছে, তাদের গঠন প্রণালীটা কেমন, এইগুলো একটু তোমরা একটু দেখে যেতে পারো। মৃত্তিকার যদি আমি আসি, মৃত্তিকার সেখানে সোলাম কি, পরিরেখ কি, তারপরে হচ্ছে তোমার রেগোলিথ কি, তোমার সেখানে মৃত্তিকার ক্যাটেনা, এই টার্মগুলো একটুখানি দেখে যেতে হবে। এবার যেটা বলবো তোমাদের বায়ুমণ্ডলের সেখানে ঘূর্ণপাতের চক্ষু, অক্টোরের সীমান্ত যে রয়েছে, ব্যালোকেনিক অবস্থা, এই অংশগুলো রয়েছে। তারপরে তোমাদের এখানে উদ্ভিদের যে অংশটা রয়েছে, যে বায়ুমণ্ডলীর যে অংশ সেখানে রয়েছে, সে উদ্ভিদের মধ্যে আলোকপ্রেমী উদ্ভিদ, তারপরে আলোক বিদ্বেষী উদ্ভিদ, এইগুলো একটুখানি দেখে যেতে হবে। আর তারপরে জীববৈচিত্র্যের যে যেগুলো জীববৈচিত্র্য হটস্পট যে অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলো এবং জীববৈচিত্র্য হটস্পট বলতে কী বোঝো, এই জায়গাগুলো একটু দেখতে হবে। এবং সব থেকে যেটা রয়েছে লাস্ট, তোমাদের যে প্রাকৃতিক অংশ, দুর্যোগ যে বিপর্যয় রয়েছে, এই দুর্যোগ বিপর্যয়ের মধ্যে সেখানে মেঘ ভাঙা বৃষ্টি কি, হরপাবান কি, পিএমআর বলতে কী বলছো, দুর্যোগ কি, বিপর্যয় কি, এইগুলো সংজ্ঞাগুলো একটু দেখে যাবে। তবে প্রাকৃতিক অংশ থেকে আশা করছি তোমাদের স্কিলগুলো এই টার্মগুলো থেকে বেশিরভাগ আসে। এবার কৃষিতে আসি। কৃষির মধ্যে তোমরা যেটা আঞ্চলিকের পোর্শন, কৃষিতে আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি, শস্যাবর্তন, শস্য সমন্বয়, শস্য প্রগড়তা, তারপরে যে রয়েছে তোমার শ্বেত বিপ্লব, নীল বিপ্লব, সবুজ বিপ্লব, এগুলোর সংজ্ঞা একটু করেছো। তারপরে তোমাদের বাণিজ্যিক কৃষি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, এগুলো রয়েছে। আর সব থেকে যে রয়েছে যে অরিকালচার, পোমাম কালচার, ফ্লোরিকালচার, এইগুলো একটুখানি সংজ্ঞাগুলো দেখে যেতে হবে। এটা এমসিকিউ তো পড়তে পারে, এসিকিউ তো পড়তে পারে, সেখানে রয়েছে। এবং কোন অঞ্চলে কৃষিকাজ কি নামে পরিচিত রয়েছে, বা কোন দেশে বা অঞ্চলে কি নামে পরিচিত, এইখানটা একটুখানি চার্ট করে তোমরা একটু পড়াশোনা করবে, দেখবে সেখান থেকে এমসিকিউ এসিকিউ দুটোতেই কাজে লাগবে। এবার সেখানে শিল্পতে যদি যাই, সেখানে শিল্পতে প্রথমেই
যেটা আমি বলবো সেটা হচ্ছে আইসোটিম, আইসোড্যাফেন, ক্রিটিক্যাল আইসোড্যাফেন, মজুরি সূচক, পণ্য সূচক, এগুলোতে একটু তোমাদের ঘরে দেখতে হবে সংজ্ঞা হিসেবে। এবং তারপরে ব্রেক অফ ভার্ব, তারপরে তোমার আম, বিশুদ্ধ কাঁচামাল, অবিশুদ্ধ কাঁচামাল, অনুসারী শিল্প, পেট্রোরাসায়নিক শিল্প কি, অস্থানীয় শিল্প কাকে বলে, এইগুলো একটু দেখতে হবে। বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক কত, অবিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক কত, এই টাইপের প্রশ্নগুলো এমসিকিউ এবং এসিকিউতে আছে। ওই যে তোমাদের এমসিকিউ এসিকিউতে এই টার্মগুলো আমি বলছি, এগুলো শিল্প থেকে গেল। তারপরে তোমাদের জনসংখ্যা, জনবসতি যেটা রয়েছে সেখান থেকে জনসংখ্যায় জনকীর্ণতা, জনস্বল্পতা, কাম্য জনসংখ্যা, মানুষ জমিন অনুপাত, জনঘনত্ব, এই টার্মগুলো তোমাদের একটু একটু দেখে গেলে খুব ভালো হয়, সংজ্ঞা প্লাস বিষয়বস্তুটা। তাহলে সেখান থেকে তোমরা এমসিকিউ এসিকিউ করতে পারবে। এখানে বসতি থেকে রৈখিক বসতি, গোষ্ঠীবদ্ধ বসতি রয়েছে, বিক্ষিপ্ত বসতি, তারপরে হচ্ছে তোমার হ্যামলেট কি, সবুজ গ্রাম কি, মৌজা মৌজা গ্রাম যেটা রয়েছে সেটা তুমি করলে। তাছাড়াও যেটা রয়েছে তোমার আর্দ্র বিন্দু বসতি, শুষ্ক মানে যে রয়েছে শুষ্ক বিন্দু বসতি, এইগুলো বসতি থেকে করলে। আর তোমাদের লাস্ট যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে যে উন্নয়ন পরিকল্পনা, সেইখান থেকে উন্নয়ন কাকে বলে, পরিকল্পনা অঞ্চল বলতে কি বোঝো, সেখান থেকে এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে যাবে, দেখবে তোমাদের অনেকটাই এমসিকিউ এবং এসিকিউ থেকে আমি যে টার্মগুলো বললাম এই টার্মগুলোর উপরে একটুখানি তোমরা আলোকপাত করেছো, এবং তোমাদের খুব এমসিকিউ এসিকিউ খুব কাছে লাগতে যে আছে সেটা হচ্ছে 35 নম্বরের। আগে তোমাদের বলেছি যেটা তোমাদের 5টা করতে হবে, 5 7 35। প্রাকৃতিক থেকে 2টো করতে হয় এবং তাতে একটা অথবা একটা থাকে। আঞ্চলিক থেকে তোমার 3টে করতে হয়, সেখানে কৃষি শিল্প থেকে কোনো থাকে না। একটা করেই প্রশ্ন দেওয়া থাকে, একটা করেই উত্তর করতে হয়, তোমরা টেস্ট পরীক্ষা দিয়ে জানো। এবং শেষে যেটা জনসংখ্যা, জনবসতি এবং লাস্টে যে চ্যাপ্টার রয়েছে উন্নয়নের পরিকল্পনা, সেই চ্যাপ্টার থেকে তোমাদের কি হয়, অল্টারনেটিভ প্রশ্ন আছে। তাহলে সেখান দিয়ে একটা অথবা একটা থাকে, কিন্তু প্রাকৃতিকের একটা অথবা একটা এরকম 4টে প্রশ্ন দেওয়া থাকে, সেখানে 2টো প্রথমে একটা করতে হয় এবং দ্বিতীয় একটা করতে হয়, তোমরা জানো। সেখান থেকে আমি প্রশ্ন টপিক একটুখানি বলে দিই, যে টপিকগুলো যেগুলো খুব বেশি করে এবারে জোর দেবে। যেমন এবারে যেটা তোমাদের টপিকের প্রাকৃতিক যে অংশগুলো আছে সেটা সমুদ্র তরঙ্গের কার্যটা খুব ভেরি ইম্পর্টেন্ট। সেখানে মেন প্রশ্ন ওখান থেকে সমুদ্র তরঙ্গের কার্য। ক্ষয়চক্রে যেটা আছে সেটা না করে নদীর পুনর্জন্ম লাভ যে অংশটা তোমাদের পড়া আছে সেটা, মৃত্তিকা এবং বায়ুমণ্ডলের যে ঘূর্ণবাদের যে অংশটা রয়েছে সেটা, এবং উদ্ভিদের যে পোর্শনটা রয়েছে সেই পোর্শন, আর জলবায়ু পরিবর্তন যে আছে, এই 3টে টপিক করে যাবে। সেখান থেকে প্রাকৃতিক অংশটা অনেকটা কভার করতে পারবে, সেখানে রয়েছে। আর আঞ্চলিক ক্ষেত্রে কৃষি শিল্প তো করতেই হচ্ছে, জনসংখ্যা, বসতি, অল্টারনেটিভ প্রশ্ন থাকে সেখান থেকে করতে হচ্ছে। তাই এবার তোমরা যে প্রশ্নগুলোর উপর জোর দেবে সেই প্রশ্নগুলো একটুখানি বলছি, যে প্রশ্নের উপর জোর দেবে। যেমন হচ্ছে সমুদ্র তরঙ্গের যে অংশটা রয়েছে, সমুদ্র তরঙ্গের কার্যের ফলে ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এখান থেকে যে 2টো প্রশ্ন হয়, এই 2টো প্রশ্ন খুব ভালো করে করবে। ক্ষয় এবং সঞ্চয় সেখানে করবে। তারপর নদীর পুনর্জন্ম লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ, এই প্রশ্নটা করবে। এবং তার সঙ্গে যে ছোট ছোট যে প্রশ্নগুলো থাকে, রিয়া উপকূল, ফিওট উপকূলের মধ্যে পার্থক্য, অ্যাকুইফার, অ্যাকুইক্লুডের মধ্যে পার্থক্য যেন রয়েছে, বা নদীগুলো সংজ্ঞা, অদরাবতী নদী, কোনটা পূর্ববর্তী নদী, পরবর্তী নদী, ইলিভেশনের সংজ্ঞা, এই প্রশ্নগুলো তোমরা একটু দেবে বড় কোশ্চেনের জায়গায়। আর মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক, এখানে পার্টিকুলার বলে দেয় যে কোন নিয়ন্ত্রক সক্রিয় বা নিষ্ক্রিয়, বা উল্লেখ করে দেয় সক্রিয় নিষ্ক্রিয়র মধ্যে কোন নিয়ন্ত্রকটা সেখানে মৃত্তিকা সৃষ্টির উপর প্রভাব বিস্তার করে, সে সময় লিখতে বলে, সেখানটা একটু ভালো করে দেখে যাবে। আর যেটা এবারে যেটা হচ্ছে বায়ুমণ্ডলের যে ঘূর্ণপাতের ব্যাপারটা হচ্ছে, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতটা খুব ভেরি ইম্পর্টেন্ট, তার জীবনচক্র এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। এবং যে ওই অংশে যে 2টো পার্থক্য রয়েছে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণপাত, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য, আর ঘূর্ণপাত, প্রতিকূল ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য রয়েছে। আর ওখানেই যে মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, এই প্রশ্নটা তোমরা একটু ভালো করে দেখে যাবে। এবার বলি তোমাদের আরেকটা যে রয়েছে উদ্ভিদের শ্রেণীবিভাগে যে রয়েছে, জাঙ্গল উদ্ভিদের শ্রেণীবিভাগ এবং জলজ উদ্ভিদের শ্রেণীবিভাগ, এই 2টো উদ্ভিদের শ্রেণীবিভাগটা করে যাবে। এবং তার সঙ্গে এই জলজ উদ্ভিদ এবং জাঙ্গল উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য, এই 2টো টপিক একটু ভালো করে তোমরা দেখে যাবে। আর পার্থক্য ওখান থেকে আলোক প্রেমী ও আলোক বিদ্বেষী উদ্ভিদের পার্থক্য তোমরা একটু সেখান থেকে দেখে যাবে। আর জলবায়ু পরিবর্তনে যেটা যে প্রশ্নটা করবে তোমরা, সেটা বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব, আর পরিবেশের উপর ওজোন স্তরের অবক্ষয়ের প্রভাব, এখান থেকে করবে। আর জেট বায়ুর বৈশিষ্ট্য, বা জেট বায়ু কি, জেট বায়ুর বৈশিষ্ট্য, এটা একটু ভালো করে যাবে। আর একদম জীববৈচিত্র্য যেটা রয়েছে, জীববৈচিত্র্যের গুরুত্বটা ভালো করে যাবে তোমরা। জীববৈচিত্র্য, ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক দেখা যায় কেন, আর দুর্যোগ বিপর্যয়ের মধ্যে এই পার্থক্যটাই তোমরা করে যাও, দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য। এই কটা বললাম যেটা রয়েছে প্রাকৃতিকের যে অংশগুলো বললাম প্রশ্নগুলো, এগুলো তোমরা প্রাকৃতিক অংশগুলো করে যাও, আশা করছি তোমরা অনেকটাই কমন পাবে। রয়েছে লেখার মতো অবশ্যই কমন পাবে। এরপরে যে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে আঞ্চলিকের অংশ, আঞ্চলিক কৃষি এবং শিল্প যে রয়েছে, কৃষি শিল্প, সেখানে প্রথমে কৃষি শিল্প, জনসংখ্যা, জনবসতি আর পরিকল্পনা অঞ্চলে যে উন্নয়ন পরিকল্পনা অঞ্চল, একদম কৃষি থেকে বলি, এখানে কোনো অল্টারনেটিভ প্রশ্ন থাকবে না, একটাই দেওয়া থাকবে এবং সেখানে ভাগ করে দেওয়া থাকবে, একটাই অ্যান্সার করতে হবে। তো এবারে যেটা খুব মানে ইম্পর্টেন্ট একটু বড় কোশ্চেনগুলি বলছি। দক্ষিণ ভারতের কফি চাষটা খুব ভালো একটা প্রশ্ন।
তারপরে রয়েছে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ফল উৎপাদন উন্নত কেন? আর মিশরে যে রয়েছে তুলা চাষের উন্নতির কারণটা কি? তুলা চাষের উন্নতির যেখানে কারণ রয়েছে সেই উন্নতির কারণটা তোমরা একটু ভালো করে পড়বে। তার সঙ্গে যেটা করবে সেটা হচ্ছে তোমার নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষিতে মাথাপিছু উৎপাদন কম কেন? নিবিড় সত্তা ভিত্তিক কৃষি বাণিজ্য কৃষির মধ্যে পার্থক্য, আর এখানে সবুজ বিপ্লবের প্রভাবটা একটু ভালো করে পড়ে যাবে, এবার খুব ইম্পর্টেন্ট। সবুজ বিপ্লবটা খুব ইম্পর্টেন্ট সেখানে রয়েছে। এবং শ্রীলঙ্কায় নারকেল চাষটা তোমরা একটু করে যাবে, মিশরে যেমন তোলা বললাম, আর শ্রীলঙ্কায় নারকেল চাষটা চাষের উন্নতির কারণগুলো এটা ভালো করে পড়ে যাবে। এবার শিল্প থেকে আসি। শিল্প এবার যেটা জোর দেবে সব থেকে সেটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। সেখানে কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপানে লোহা ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। আরেকটা যে পূর্ব ভারতে লোহা ইস্পাত শিল্প, পূর্ব ও মধ্য ভারতে লোহা ইস্পাত শিল্পের গড়ে ওঠার কারণ। এই দুটো ভালো করে যাবে। এবং তার সঙ্গে পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণটা একটু দেখবেন। এবং আরও যেটা রয়েছে শিল্প থেকে করতে হবে, ভারতের রেডিমেড পোশাক শিল্প, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, এই দুটো শিল্প ভারতে উন্নতির কারণ বা গড়ে ওঠার কারণ রয়েছে। মালয়েশিয়ায় রাবার শিল্পের উন্নতি কেন? আর হচ্ছে ব্রাজিলে যে রয়েছে রাবার শিল্পের সমস্যা যে রয়েছে, এই প্রশ্নগুলো করে যাবে। যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবে। এবং লাস্টে যে আসে যে জনসংখ্যা, জনবসতি আর পরিকল্পনা এবং উন্নয়ন যে রয়েছে সেখানের মধ্যে ওই প্রশ্নগুলো দেখে যাবে, যেটা হচ্ছে কার্যাবলী ভিত্তিতে পৌরবসতির শ্রেণীবিভাগ করো, আর হচ্ছে তোমার গোষ্ঠীবদ্ধ বিক্ষিপ্ত ও রৈখিক জনবসতির বৈশিষ্ট্য বা গড়ে ওঠার কারণ। আর আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য প্রশ্ন সেটা রয়েছে যে পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের কারণ। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কার্যাবলীর ভিত্তিতে পৌরবসতির শ্রেণীবিভাগ এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের কারণ, এই দুটো প্রশ্ন খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সঙ্গে তোমরা যেটা রয়েছে হলদিয়া বন্দর যে গড়ে ওঠার কারণ এবং গুরুত্ব খুব ভালো করে পড়বে রয়েছে। এইগুলি তোমাদের বললাম, এই প্রশ্নগুলো ভালো করে করবে, দেখবে তোমরা আশা করছি আঞ্চলিকও অনেকটা কমন পাবে তোমাদের লেখার মতো। অবশ্যই আশা করছি সবাই পড়া রেডি হয়ে গেছে। তবু আমি যে প্রশ্নগুলো বললাম তোমরা এগুলো খুব ভালো করে করো, দেখবে তোমাদের ভালো অবশ্যই রেজাল্ট ভালো অবশ্যই। আচ্ছা স্যার, সবই তো বললেন, এবার আপনি যদি স্টুডেন্টদেরকে একটু বলেন যে ওরা খাতা কিভাবে সাজাবে, সেটা হলে ভালো হয়। লেখার একটা ব্যাপারটা রয়েছে, সেটা একটু বলি। বড় কোশ্চেনের তো লেখায় 35 নাম্বার আছে। বড় কোশ্চেনের প্রাকৃতিক যে অংশ আছে, যে এবারে তোমাদের খুব ইম্পর্টেন্ট যে প্রশ্ন বলেছি যে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ অথবা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এবং কয়েকটা ভূমিরূপের দিয়েও দিতে পারে, সেই ভূমিরূপগুলোতে সম্পর্কে লিখতে হবে। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেখানে আমি একটা কথাই বলবো, তোমরা লেখার সময় এটা করবে সংজ্ঞা, বৈশিষ্ট্য আর উদাহরণ এবং এক সাইডে ছবি। এই ভূমিরূপগুলো যখন লিখবে বা ভূমিগুলো যদি উল্লিখিত করে দেয়, সেই ভূমিরূপগুলো যখন লিখছো ঠিক এইভাবে সাজাবে। প্রথমে সংজ্ঞা লিখলে, তার বৈশিষ্ট্য অথবা উৎপত্তি দিলে এবং তার উদাহরণ। পরস্পর সাজালে একটু ছেড়ে ছেড়ে লিখলে, প্রথমে সংজ্ঞাটা লিখলে যেখানে শেষ হলো তার একটু ছেড়ে লিখলে বৈশিষ্ট্য অথবা উৎপত্তি, তারপর একটু ছেড়ে লিখলে উদাহরণ, যেন পয়েন্টগুলো বোঝা যায়। এরপরে এক সাইডে তুমি একটা বক্স করেছো, বক্স করে সেখানে ছবিটা দেবে। এই ছবিটাকে প্রত্যেকটাই ভূমিরূপ এইভাবে সাজালে খুব ভালো হয় একদম যে রয়েছে। আর যেটা মানে ছবিটা দেবে, সেই ছবিটা তুমি তো পেন্সিলে আঁকছো, আঁকার পর যদি মনে হয় ভূগোলের ছাত্র তোমাদের কাছে কালার পেন্সিল রয়েছে, একটু স্কেচ করে দাও, খুব সুন্দর লাগবে, খাতাটা খুব সুন্দর দেখতে লাগবে। এবং মার্জিন দিয়ে ঠিক লিখছো তোমরা, এগুলো তোমাদের ঘরে বলতে হয় না। তবু এই ছবিটার ক্ষেত্রে বললাম, তোমরা যদি একটু কালার পেন্সিল দিয়ে যদি একটু তোমরা মানে স্কেচ করে দাও, খুব সুন্দর লাগবে ভূমিরূপগুলো। এই ভূমিরূপগুলোর ব্যাপারে বললাম, সেখান থেকে রয়েছে। আর পার্থক্য যেটা রয়েছে, যদি তোমাদের তেমনভাবে তোমার ছবি দেওয়া যায় পার্থক্যে, যেমন ঘূর্ণপাত প্রতিপক্ষ ঘূর্ণপাতের ছবি দেওয়া যায়, তারপরে তোমার এলিভেশনের যে স্তরগুলো দেখিয়ে কোনটা ইলুভিয়াল স্তর কোনটা এলুভিয়াল স্তর সেগুলো দেখানো যায়, তাহলে সেগুলো একটা ছবি দেবে। তাহলে এইভাবে খাতাটা খুব সাজালে পার্থক্য যদি ছবি দাও, খাতাটা খুব সুন্দর লাগবে। এবং ছক কেটে কেটে পার্থক্য লিখবে, সেখানে তোমার স্কেল ইউজ করবে, স্কেল ইউজ করে ছক কেটে তোমরা লিখবে। আর আঞ্চলিকের ক্ষেত্রে যে শিল্প গড়ে ওঠার কারণ বা কৃষি উন্নতির কারণগুলো সেখানে রয়েছে, যে পয়েন্টগুলো করবে সেই পয়েন্টগুলো অবশ্যই যেন হাইলাইট হয়, মানে খুব পয়েন্টগুলো খুব কাছাকাছি একটু বোল্ড করে একটুখানি লেখো, অথবা লিখে তার নিচে আন্ডারলাইন করে দাও, লিখে একটা প্যারাপ্যারাটিক একটা পয়েন্ট করে যেন বোঝা যায়, সেইভাবে তোমরা খাতাটা সাজাবে। দেখবে খুব খাতাটা দেখতেও ভালো লাগবেন, যিনি খাতা দেখবেন যে নাম্বারগুলো ঠিক বোঝাতে পারবে। এটুকু বললাম। তাহলে স্টুডেন্টরা তোমরা সব শুনে নিলে স্যার কিভাবে কি বললো। আমি আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর স্যার আপনাকে আলাদাভাবে ধন্যবাদ, আপনি ছাত্রদের কথা ভেবে এখানে এসেছেন। আর আরো ধন্যবাদ, আপনি আমার চ্যানেলে এসেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।